প্রিয় নবম শ্রেণীর ছেলেমেয়েরা, দেখো আজকে আমি তোমাদের খুব সুন্দর একটা কবিতা আকাশে সাতটি তারা কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন প্রকৃতি প্রেমী, যিনি প্রকৃতির সৌন্দর্য নানা দিক থেকে নানাভাবে উপভোগ করেছেন, যিনি প্রকৃতি নিয়ে নানা কথা বলেছেন, সেই প্রিয় কবি প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতাটি নিয়ে আলোচনা করব। তো এই কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমি সম্পূর্ণ তোমাদের আলোচনা করে দেবো। তার আগে একটা কথা বলি, এই ধরনের ভিডিওগুলো পেতে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এইভাবে আলোচনা পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে এটা লাইক করে দিও প্লিজ। তো শুরু করা যাক আজকের এই কবিতা। তো আকাশে সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের ষষ্ঠ কবিতা। এই কবিতাটির নামকরণ কিন্তু তিনি করে যেতে পারেননি। তার কারণ হচ্ছে এই কবিতাটির নামকরণ করার আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন, পরলোক গমন করেছিলেন। তো এই কবিতাটির নামকরণ তোমাদের এই সাহিত্য সঞ্চয় বইয়ে নিয়ে আসার পরেই কবিতার প্রথম লাইন অনুসারে এই কবিতায় নাম দেওয়া হয়েছে আকাশে সাতটি তারা। তো এই আকাশে সাতটি তারা কবিতায় বাংলার যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যের রস এই কবিতার মধ্যে আমরা পেয়ে যাব। কবি বলছে, দেখো এবার লাইন ধরে আমি তোমাদের সম্পূর্ণটা আলোচনা করে দিচ্ছি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কবি বলছে যখনই কিনা আকাশে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল, যাকে আমরা বলি সাতটি ঋষি যখন আকাশে বসে ওঠে, তখন তিনি কিন্তু কবি কী করেন, ঘাসের ওপর বসে সেই সৌন্দর্যটাকে উপভোগ করেন। এই সাতটি তারা বলতে কী কী? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, ক্রোধ আর একটা বলিষ্ঠ। এই সাতটি ঋষির নাম অনুসারে হয়েছে, আমরা কি জানি যে একে বলা হয় কি সপ্তর্ষি মণ্ডল। তো এই আকাশে যখন এই সাতটি তারা ওঠে, তখনই কিন্তু কবি ঘাসের ওপর বসে সেই বাংলার যে সৌন্দর্য, অপরূপ যে সৌন্দর্য, সবুজ শ্যামলে ভরা যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু উপভোগ করেন। কামরাঙা লাল মেঘ যেন মৃদু মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত। কবি বলছে, আর কবি কি দেখছেন, কি অনুভূতিটা উপভোগ করছেন কবি দেখছেন কামরাঙা হচ্ছে এক প্রকারের 5টি শিরাযুক্ত টক জাতীয় এক প্রকারের ফল। তো সেই ফলের সাথে কবি কিন্তু তুলনা করছেন মেঘটাকে। আর মেঘ যেন মৃদু মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। মৃদুমণিয়া বলতে এখানে কি বলছে, আমরা জানি এক প্রকার এটা পাখি, যেটা আমরা গঙ্গা পাড়ে সাধারণত দেখতে পাই, গ্রাম বাংলায়ও সাধারণত আমরা দেখতে পেয়ে থাকি। এই মৃদুমণিয়ার মতো যেন গঙ্গাসাগরে ডুবে গেছে কে, এই মেঘটা। তো এই অনুভূতিটা কবি কিন্তু ঘাসের উপর বসে বসে উপভোগ করছেন। আসিয়াছে শান্ত অনুগত, আর কি খুব শান্ত অনুগত, খুব শান্ত একটা বাতাস যেন তার ওখানে চলে আসে। বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কবি এখানে আমরা সন্ধ্যা কী জানি, সাধারণত সন্ধ্যা হচ্ছে সন্ধ্যাকাল বলতে আমরা অন্ধকার বুঝি, কিন্তু কবি এখানে নীল সন্ধ্যা বলতে কবি এখানে বাংলার যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যের সাথে কবি এখানে তুলনা করছেন। তাই সন্ধ্যাটাকে কবি যেন নীল সন্ধ্যা বলছে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, অর্থাৎ কেশবতী কন্যা খুব রূপসী যে কন্যা যে হয়, যার চুলগুলো বড় বড় হয়, যার দুধে আলতা গায়ের রং হয়, পটলচারী যার চোখ হয়, সেই কেশবতী কন্যার যেন এই আকাশে এসেছে। তার যেন কেশ মানে তার চুলগুলো যেন আকাশে কী করেছে, ছেয়ে দিয়েছে, বিছিয়ে দিয়েছে। আমার চোখের পরে আমার মুখে পড়ে চুল তার ভাসে। কি বলছে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। কবি বলছে কি, কবি যখন সন্ধ্যাবেলায় বসেছেন, তো সেই কেশবতী কন্যা যেন তার চুল ছাড়িয়ে দিয়েছে, অর্থাৎ যে ওই অন্ধকারটা যে রয়েছে সেই ছায়াটাকে কবি কিন্তু সেই কেশবতী কন্যার চুলের সাথে তুলনা করেছেন। কবিকে যেন সেই ছায়াটা যেন অন্ধকারটা যেন কি ছুঁয়ে নিয়েছে। তো কবি এখানে এই কেশবতী কন্যার চুল বলতে কিন্তু সেই ছায়াটাকে বলছে, সেই সন্ধ্যার যে অন্ধকার সেটা যেন তাকে ভরিয়ে তুলেছেন। পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের দ্বারা এটুকু বলে দিই,
বলছে পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি দেখেনি নাই অত। কবি বলছে এই কন্যা বলতে কি, এখানে কন্যা বলতে এই বাংলায়, এই যে বাংলার যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু পৃথিবীর অন্য কোথাও প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু অন্য কোথাও আর কবি দেখতে পান না বলে কবি আমাদের জানিয়েছেন। অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি না এই স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসী। কবি বলছে অজস্র চুলের চুমা, অজস্র চুলের চুমা বলতে কি, কবি যে সন্ধ্যাকালটার কথা বলেছে, সেই সন্ধ্যাকালটা যে ছায়াগুলো রয়েছে, তো ছায়াগুলো যখন কাঁঠালে হিজলে এই সমস্ত গাছের ওপর যখন পড়ছে, তো সেই ছায়াটাকে সেই পড়াটাকে কবি কিন্তু তুলনা করছে যে যেন চুমো দিয়ে যাচ্ছে। জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে, অর্থাৎ বাংলার যে সন্ধ্যাবেলায় যে বিভিন্ন যে ফুল আর যে কুলেখড়া বিভিন্ন যে গাছের যে সুন্দর যে একটা গন্ধ বা ঘ্রাণ, সেই ঘ্রাণের কথা কবি কিন্তু এখানে বলছে। আর এখানে তুলনা করছে কার সাথে, সেই রূপসী কন্যার চুলের সাথে আমাদের বাংলার তুলনা করছেন কবি। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঠিদের মৃদ ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কবি কিসের ঘ্রাণ পাচ্ছেন? পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, যে প্রাকৃতিক যে সৌন্দর্য দেখতে পাওয়া যায় গ্রামীণ বাংলায় পল্লী সমাজে, যে সেই সমাজের যে ধানের যে গন্ধ, কলমির যে ঘ্রাণ, হাঁসের যে পালকের যে গন্ধ, পুকুরের জল বা চাঁদা এক প্রকার মাছ আর সরপুঠি এক প্রকার মাছ, তো তাদের যে একটা আঁশটে গন্ধ, তো সেই গন্ধের কথা, সেই গন্ধ যেন কবি উপভোগ করছেন। মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। আর যেন যে গ্রাম বাংলায় যে হয়তো 17 বা 16 বছরের মেয়েদের হয়তো চাল দিয়েছে রান্না করতে, তো সেই চালটা ধুয়েছে, তো তার একটা গন্ধ, সেই গন্ধের কথা কবি কিন্তু বলছেন। ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে 7টি যখন তারা উঠেছে ফুটে আমি পাই টের। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। কবি বলছেন এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণ বলতে কি, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই বাংলার প্রাণ রয়েছে, বাংলার প্রাণ লুকিয়ে রয়েছে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, অর্থাৎ যখন এই ঘটনাগুলো ঘটে যায়, এই ঘটনাগুলো কখন দেখতে পান কবি? যখনই কবি আকাশে 7টি তারা উঠে যান, তখনই কিন্তু কবি টের পান। আর তখনই কিন্তু এই বাংলার এই যে এতটুকু যে সৌন্দর্য, যে অপরূপ সৌন্দর্য, এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার জন্য কিন্তু কবি সেই ঘাসের উপরে বসে যান। তো এই কবিতা থেকে যে লাইন ধরে কোশ্চেনগুলো আসে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে এরই মাঝে বাংলার প্রাণ, 3 বা 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা হচ্ছে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। এই লাইন তুলেও 3 বা 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটো কোশ্চেন করলে তোমাদের 3 বা 5-এর জন্য আর তোমাদের কোশ্চেন করতে হবে না। তো আমি এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো নিজের ভাষায় লিখে তোমাদের আমি আপলোড করে দেবো, ভিডিও দিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো লাইক করে দিও, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।